স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, সংকটের সময়ে বাংলাদেশের ত্রাতা সেই হাসিনা। বিএনপি জামাত বিরোধিতা করলেও তার কীর্তি বাঁচাচ্ছে দেশকে। বিস্ফোরক মন্তব্য সজীব ওয়াজের জয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, প্রকাশ্যে শহীদ মিনারেই মাথায় গুলি লাগা সেই যুবকের মৃত্যু, আটক এক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামায়াত আমিরের হুঁশিয়ারি, সংসদে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে আন্দোলনে যেতে হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের ৩ কর্মীর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শত্রুকে তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে এখনও সাড়া গায়নি কোনো দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কঠোর আন্দোলন কি কেবলই হুমকি, নাকি বড় কোনো রাজনৈতিক ঝড়ের সংকেত? আওয়ামী লীগের দলীয় সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনা দিল্লি থেকে তৃণমূলের নেতাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, নেতাকর্মীদের জেলখানায় রেখে কোনো সমঝোতা নয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির নেতারা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে যদি গণহারে গ্রেফতার এবং সিনিয়র নেতাদের জামিন নিশ্চিত করা না হয়, তবে তারা সারা দেশে অসহযোগ আন্দোলন বা সর্বাত্মক হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবে। বিশেষ করে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসিমদের মতো নেতারা মাঠ পর্যায়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে এই গ্রেফতারের বিরুদ্ধে জোর লবি শুরু করেছেন। তার দাবি, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিনা বিচারে শত শত নেতাকর্মীকে আটকে রেখেছে। জয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দিলে এবং আমাদের ধার্বের মুক্তে না দিলে রাজপথের ফয়সালা হবে রাজপথেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ কেবল আইনি লগায়ে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা চায় ২৬শে মার্চের জনসমুদ্রকে ঢাল হিসেবে ব্যবহার করে জেল ভাঙার মতো গণজোয়ার তৈরি করতে। ফলে ঢাকার রাজপথ এখন এক ভয়াবহ স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আওয়ামী লীগের এই আলটিমেটামকে সরাসরি উড়িয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার হবেই, রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। তবে মাঠ পর্যায়ের গোয়েন্দা রিপোর্ট বলছে, ২৬শে মার্চকে কেন্দ্র করে ছদ্মবেশী ছাত্রলীগ কর্মীদের যে অনুপ্রবেশ শুরু হয়েছে, তারা মূলত কেন্দ্রীয় নেতাদের মুক্ত করার একটি বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে। ফলে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং কারাগারে নিরাপত্তা ব্যবস্থা ৩ স্তর বিশিষ্ট করা হয়েছে। এনসিপি জোটের নেতা হাসনাত আবদুল্লাহ পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগকে রাজপথে নামতে দিলে ছাত্র জনতা বসে থাকবে না। একদিকে আওয়ামী লীগের মুক্তি চাই আন্দোলন, অন্যদিকে সরকারের বিচার চাই অনর অবস্থান। এই দুই মেরুর মাঝখানে পড়ে সাধারণ মানুষ কি আবারও সহিংসার শিকলবন্দী হতে যাচ্ছে? কোটি টাকার বিশেষ অ্যাকশন বাজেট পাশ করা হয়েছে। রাজধানীর হোটেল থেকে শুরু করে অলিতে গলিতে 2 দিন আগে থেকেই অবস্থান নিতে শুরু করেছেন ছদ্মবেশী নেতাকর্মীরা। আজ আমরা দেখাবো আওয়ামী লীগের এই কামব্যাক মিশনের নেপথ্যের সব গোপন সমীকরণ। ২৬শে মার্চের কর্মসূচি এখনও 2 দিন বাকি, অথচ বাস টার্মিনালগুলোতে সাধারণ যাত্রীদের চেয়ে রাজনৈতিক কর্মীদের আনাগোনা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এবং চট্টগ্রাম থেকে আসা বাসগুলোতে সুঠামদেহী যুবকদের ভিড় চোখে পড়ার মতো। তৃণমূলের এক নেতা আমাদের ক্যামেরার আড়ালে জানিয়েছেন, প্রশাসনের তল্লাশি এড়াতে তারা সাধারণ পোশাক এবং ভিন্ন ভিন্ন পরিচয়ে 2 দিন আগেই ঢাকায় ঢুকছেন। ঢাকার মেস, আত্মীয়দের বাসা, এমনকি অনেক ছোট হোটেলেও তারা আশ্রয় নিচ্ছেন। তাদের সবার গন্তব্য ২৬শে মার্চ ভোরে ধানমন্ডি ৩২ নম্বর চত্বর। 18 মাস পর এই বিশাল কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ যে বড় ধরনের বাজেট পাশ করেছে, তার কিছু তথ্য আমাদের হাতে এসেছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ। নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল 3:30টার দিকে আন্ডারচর ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ডের ইমান আলী বাড়িতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাড়িটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রবের। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে সমবেত হন। আব্দুল রবের ছোট ভাই মোহাম্মদ জামালের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন
আরাফাত জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে জড়ো হয়ে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করায় এলাকায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ক্ষুব্ধ। ইউনিয়ন আওয়ামী লীগের অভিযুক্ত সভাপতি আব্দুল রব ও তার ভাই মোহাম্মদ জামালের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান, এখনও এ ধরনের কোনো সংবাদ পুলিশের কাছে পৌঁছায়নি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও জানিয়ে দেব, প্রকাশ্যে শহীদ মিনারে মাথায় গুলি লাগা সেই যুবকের মৃত্যু, আটক ১। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলিতে রাকিব ৮৭ নামে এক যুবক গুরুতর আহত হয়। সে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ছিল। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার ১৫ই মার্চ রাত ৯:১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের উপরে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ওসেকে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০:৩০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় একজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তার নাম শিহাব হোসেন, বাড়ি খুলনায় বলে জানা গেছে। অপরদিকে মোহাম্মদ রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকায় থাকেন বলে জানা গেছে। তিনি পেশায় কন্টেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে। তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ঈশান বলেন, রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি ওই যুবক রক্তাবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আহতের বন্ধু মোহাম্মদ রনি জানান, রাতে রাকিব সহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপরে গিয়ে দেখি রাকিব রক্তাবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলিবিদ্ধ সহ শরীরের একাধিক জায়গায় কুপানোর আঘাত রয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে। রনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ছিল এবং শেখ বোরহানউদ্দিন কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাসা পুরান ঢাকার নিমতলিতে। বাবার নাম তরিকুল ইসলাম খোকন। শাহবাগ থানা উপপরিদর্শক এসআই মোহাম্মদ মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। আহত রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার মাথায় একটি গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাত 10:30টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে জামায়াত আমিরের হুঁশিয়ারি, সংসদে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে আন্দোলনে যেতে হবে। সংসদের ভেতরে সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সমাধান চান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ড শফিকুর রহমান। তিনি বলেছেন, তবে কোনো কারণে সংসদের ভেতরে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হলে তখন স্বাভাবিকভাবেই রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা সেটা চাই না বলে মন্তব্য করেন তিনি। রোববার ১৫ মার্চ বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আজ যেহেতু বিষয়টি সংসদে উত্থাপন করেছে এবং স্পিকার তা বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতায় এখন বিষয়টি এগিয়ে নেওয়া যেতে পারে। প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ ব্যাপারে আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে শুনেছি, আমি সঠিক জানি না। সেটা এখন কি হবে না হবে তিনি এই ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি। আমরা এটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের বিষয় মনে করি না। আমরা মনে করি এটা সংসদের বিষয়, এখানে সমাধান হোক, তারপরেও যদি সেখানে কথা ওঠে আমরা দেখব। জামায়াত আমির বলেন, ২০২৬ সালে কোনো ভোট ছিল? এটা তো ছিল না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার একই অর্ডার। এই একই অর্ডারের মাধ্যমে যেটা হয়েছে, একাংশকে সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেকাংশ বাইরে গেলে মানবেন না। না মানলে দুইটাই না মানেন, আর মানলে তো দুটোই মানতে হবে। তিনি আরও বলেন, আজকে অধিবেশনের শুরুতেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছি। তখন স্পিকার ১ ঘণ্টা পরে আমাদেরকে স্লট দিয়েছিলেন। গত বছরের ১৩ নভেম্বর জারি করা এই আদেশ আমরা পুরাটাই সেখানে পড়ে শুনিয়েছি। আমরা বলেছি আজকে শেষ দিন, পঞ্জিকা দিবস, এর সমাধান আমরা চাই। জামায়াত আমির বলেন, আমরা শপথ নিয়েছি, আমাদের শপথের কি হবে? যারা শপথ নেননি তারা কখন শপথ নেবেন? সেই সংস্কার পরিষদের অধিবেশন কখন ডাকা হবে? গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা? ৭০% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে? আরও জানিয়ে দেব, রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের ৩ কর্মীর মৃত্যু। রাজধানীর খিলক্ষেতের খাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার ১৫ মার্চ বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় আরও ২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তারা সবাই বিদ্যুৎ বিভাগের কর্মী।
পুলিশ জানায় নিহত ব্যক্তিরা হলেন রাজীব হোসেন ২৫, রাজ্জাক মিয়া ৫৭ ও ফরিদ জামান ওরফে কালু মিয়া ৬৪। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বরে বাঁকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি ডেস্কোর একটি দাল খাপাড়া মন্দিরের পাশে কাজ করছিল। বিকেলে তারা ক্রেন দিয়ে তারের একটি বড় রোল ওপরে তোলার চেষ্টা করছিল। এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে রোলের তার লেগে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ২ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট অন্য ২ জন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানায় নিহত রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুরি এলাকায়। তার বাবার নাম মোনায়েম হোসেন। রাজ্জাক মিয়ার বাড়ি একই উপজেলার বাসুকি এলাকায়। তার বাবার নাম চান মিয়া। ফরিদ জামানের বাড়ি জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার বাট্টাজোর এলাকায়। তার বাবার নাম আব্দুস সালাম। এদিকে শত্রুকে তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেফতার। শত্রুদের কাছে তথ্য পাঠানোর অভিযোগে ইরানে ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রধান। আহমদ রেজা রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই ছিল অত্যন্ত গুরুতর। এর মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তথ্য সরবরাহ করেছেন এবং হামলার স্থানের ভিডিও ধারণ করে পাঠিয়েছেন। তবে এই গ্রেফতার ঠিক কবে করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে ২০ জনকে গ্রেফতারের বিষয়ে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ওই অঞ্চলের প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে। আরও জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে এখনও সাড়া দেয়নি কোনো দেশ। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ রাখতে মার্কিন নৌবাহিনীর পাশাপাশি অন্যান্য দেশকেও যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাবে কোনো তাৎক্ষণিক প্রতিশ্রুতি মেলেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং অন্যান্যরা যারা এই কৃত্রিম সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ওই অঞ্চলে জাহাজ পাঠাবে। এর ফলে হরমুজ প্রণালী আর এমন একটি জাতির দ্বারা হুমকির মুখে থাকবে না যা সম্পূর্ণভাবে নেতৃত্বহীন হয়ে পড়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট রোববার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে বলেছেন, তিনি ট্রাম্পের উল্লেখ করা কিছু দেশের সঙ্গে সংলাপ শুরু করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে হরমুজ প্রণালী পুনরায় চালু করার ক্ষেত্রে চীন গঠনমূলক অংশীদার হবে। কিন্তু দেশগুলো এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেয়নি। যুক্তরাষ্ট্রে চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল এবং নিরবিচ্ছিন্ন রাখা সমস্ত পক্ষের দায়িত্ব এবং পরিস্থিতি শান্ত করার জন্য চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে যোগাযোগ জোরদার করবে। মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকরভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরোধ করে রেখেছে। তাদের লক্ষ্য বিশ্ব অর্থনীতির ক্ষতি করা এবং জ্বালানির দাম বাড়িয়ে ওয়াশিংটনকে চাপে ফেলা। তেহরান বলছে, হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে সাধারণত বিশ্বব্যাপী তেলের রপ্তানির ১/৫ পরিবাহিত হয়, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ছাড়া সবার জন্য উন্মুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে বলেছেন, তাদের কাছে বেশ কয়েকটি দেশ তাদের জাহাজের নিরাপদ চলাচলের জন্য আবেদন করেছে এবং এটি আমাদের সামরিক বাহিনী সিদ্ধান্ত নেবে।